তাঁকে কেউ কেউ বলতেন সুরের পাখি, কেউ কেউ বলতেন বাংলা লোকসঙ্গীতের অবিংশবাদী সম্রাট, মুকুটহীন সম্রাট। আবার কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে ডাকতেন বইমাত্রেয় ভাই হিসেবে। তাকে দেখতেন, তাকে ডাকতেন। বলুন তো আমি কোন শিল্পীর কথা বলছি? ঠিক ধরেছেন, আমি বলছি আব্বাস উদ্দিন আহমেদের কথা। বাংলা লোকসঙ্গীতের জগতে যার নাম স্বর্ণাক্ষরে চিরস্থায়ী হয়ে রয়েছে। আজকের টেবিল ল্যাম্প স্টোরিতে কথা বলবো আব্বাস উদ্দিন আহমেদের এই কালেকশনটা নিয়ে। আব্বাস উদ্দিন আহমেদ ১৯০১ সালে জন্মেছিলেন এবং ১৯০১ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তিনি অনুরক্ত ছিলেন। এবং উত্তরবঙ্গের যে একেবারে ট্র্যাডিশনাল যে সঙ্গীতগুলো, সেই সঙ্গীতের যে ধারাগুলো, লোকসঙ্গীতের যে ধারা, অর্থাৎ চটকা গান বা ভাওয়াইয়া গান বা খিরোল গান, এই গানগুলো কিন্তু তিনি ছোটবেলা থেকেই প্র্যাকটিস করতেন। কিন্তু পরবর্তীকালে লোকসঙ্গীতের অন্যান্য ধারাগুলো, সেগুলো কিন্তু তিনি আত্মস্থ করেন। এবং তার বাবা, আব্বাস উদ্দিন আহমেদের বাবা ছিলেন একজন উকিল। তো তিনি ছেলেকে একটি চাকরি করার জন্য, সরকারি চাকরি করার জন্য খুব জোর করতে থাকেন। ফলে ১৯৩১ সালে আব্বাসউদ্দিন আহমেদ একটি সরকারি চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন এবং ১৯৪৭ সাল পর্যন্ত তিনি সেই চাকরি করেন। কিন্তু চাকরি করলেও সঙ্গীতের প্রতি তার অনুরাগ যেমন কমেনি, তার সঙ্গীত চর্চাও কিন্তু কমেনি। এবং তার পরবর্তীকালে যেটা হয় যে তিনি চাকরি ছেড়ে দেন এবং হিজ মাস্টার্স ভয়েস বা তৎকালীন যে HMV, হিজ মাস্টার্স ভয়েস, সেখান থেকে তিনি সেখানে তিনি শিল্পী হিসেবে চাকরি নেন এবং সেখান থেকে তিনি একের পর এক গান রেকর্ড করতে থাকেন। সব মিলিয়ে তিনি প্রায় ৭০০-র বেশি গান HMV থেকে রেকর্ড করেছিলেন। কোনো কোনোটা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল এবং কোনো কোনোটা বেসিক লোকগান হিসেবে তিনি রেকর্ড করেছিলেন। তিনি কখনো কখনো রবীন্দ্রসঙ্গীতেও মানে রবীন্দ্রসঙ্গীতও তিনি যেমন করেছিলেন, ঠিক সেরকমই বেশ কিছু নজরুল গীতিও কিন্তু তিনি রেকর্ড করেছিলেন এবং সেটা কিন্তু একেবারে খোদ কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে। তো সুতরাং সেগুলো একেবারে নজরুল গীতির যে শুদ্ধতম, যে নজরুল গীতির যে রেকর্ডিং, তা মানে নজরুল গীতির যে শুদ্ধতম রেকর্ডিং, তার তার যে লিস্ট, সেখানে কিন্তু আব্বাস উদ্দিনের সেই গানগুলো অবশ্যই সেগুলো অন্তর্ভুক্ত হয়। এবং এই আমার হাতে এই মুহূর্তে যে ক্যাসেটটা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা LP হিসেবে প্রকাশিত হয়েছিল 1959-এ। ১৯৫৯ সালে আব্বাসউদ্দিন আহমেদ মারা যাওয়ার পর ১৯৬০ সালে একটি LP রেকর্ড প্রকাশিত হয়, যেটি তার শ্রেষ্ঠতম HMVর কাছে যে রেকর্ডিংগুলো ছিল সেগুলো নিয়ে একটা সব মিলিয়ে একটা রেকর্ড প্রকাশিত হয়েছিল, স্মারক রেকর্ড প্রকাশিত হয়েছিল LP। তো সেটা পরবর্তীকালে 1980s-এ এটার একটা ক্যাসেট ভার্সন বেরোয় এবং এখানে যে সমস্ত গানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গান হচ্ছে সাইড A-তে যেটা রয়েছে সোনা বন্ধুরে। তারপর সেকেন্ড গান হচ্ছে ওই শোন কদম। থার্ড গান হচ্ছে নদীর কুল নাই। ফোর্থ হচ্ছে আমার হার। 5 নম্বর হচ্ছে আমায় এত রাতে কেনে ডাক দিলি। 6 নম্বর হচ্ছে আমি ভাবি যারে পাই না গো তারে। সাইড বিতে রয়েছে নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে, অত্যন্ত বিখ্যাত গান। তার পরে রয়েছে ময়ূরপঙ্খী নৌকা। তারপরে রয়েছে ও সুখের ময়না রে। তারপর তারপরে যে গান, সেই গান হচ্ছে বৈঠা ধরে। এবং তারপর যে গানটি রয়েছে সেটা হচ্ছে ও মন গুরু ভজ। এই যে গান, এই গানগুলো আব্বাসউদ্দিন আহমেদ রেকর্ড করেছিলেন কিন্তু নিজের নামে। এর আগে ধরা যাক কে মল্লিকের নাম যদি আমরা করি, কিংবা এরকম এই সময়ের অন্যান্য আরও অনেক শিল্পী রয়েছেন যারা কিন্তু সাধারণভাবে একটি কমন নেম নিয়ে তারা রেকর্ড প্রকাশ করতেন, যারা অ্যাকচুয়ালি ধর্মে মুসলমান ছিলেন। অনেক অনেক এরকম শিল্পী রয়েছেন যাদের শ্যামা সঙ্গীত সেই সময় বিখ্যাত হয়েছিল, কিন্তু তাদের নামে যেহেতু মুসলমান নাম রয়েছে, অনেকেই কিন্তু তখন HMV-তে নিজের নামে রেকর্ড প্রকাশ করতেন না। এছাড়াও তখন ট্যাক্সেশন এবং চাকরি সূত্রে নানান ধরনের অসুবিধা হতো, এই সমস্ত কারণেও কিন্তু তখন অনেকে ছদ্মনাম ব্যবহার করতেন। তো মুসলমান শিল্পী, মুসলমান ধর্মাবলম্বী শিল্পী যারা ছিলেন, তাদের মধ্যে রেকর্ড শিল্পী যারা ছিলেন, তাদের মধ্যে আব্বাস উদ্দিন আহমেদ হচ্ছেন অফিসিয়ালি প্রথম শিল্পী যিনি চাকরি করার পরেও নিজের নামে তিনি রেকর্ড প্রকাশ করেছিলেন এবং তিনি কিন্তু কখনো ছদ্মনাম ব্যবহার করেননি। তো প্রাইড অফ অনার তিনি প্রাইজ পেয়েছিলেন
আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছিলেন। এছাড়াও তিনি শিল্প সাহিত্যের ক্ষেত্রে বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এবং আব্বাসুদ্দিন আহমেদের যে গায়কী, সেই গায়কী কিন্তু পরবর্তীকালে যে সমস্ত লোকসঙ্গীত গেয়ে যে সমস্ত শিল্পীরা বিখ্যাত হয়েছেন, সেই সমস্ত শিল্পীরা তো বটেই, পরবর্তীকালে লোকসঙ্গীতের যে দলগুলো তৈরি হয়েছে বাংলায়, সেখানেও কিন্তু আব্বাসুদ্দিন আহমেদের যে গায়কী, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ ধরেই প্রত্যেকে এগিয়েছেন। তো আব্বাসুদ্দিন আহমেদের এই ক্যাসেটটা হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠতম যে রেকর্ডিং, সেই রেকর্ডিংগুলোকে একসঙ্গে নিয়ে তৈরি একটা সংকলন, প্রথমেই বলেছি। তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন তার ভয়েস কেমন ছিল সে ব্যাপারে, এবং অবশ্যই তার সঙ্গীতের ধারা, তার সঙ্গীতের স্টাইল কেমন ছিল সেইটা পরবর্তী প্রজন্মের কাছে জানার জন্য। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার ক্যাসেট রিভিউ, রেকর্ড রিভিউ, বুক রিভিউ ভালো লেগে থাকে, বা পুরনো যন্ত্রপাতি নিয়ে জানতে ইচ্ছে হয়, অথবা পুরনো কলকাতা নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, কিংবা ঐতিহাসিক বিভিন্ন যে কালানুক্রমে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, তার বিশ্লেষণ যদি নতুন করে শুনতে ইচ্ছে করে, এই সমস্ত কিছুর জন্য আপনার অবসরে আপনার পাশে থাকবে টেবিল ল্যাম্প স্টোরি। চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আবার নতুন কোনো একটা টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য টাটা।